আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচ, সামনে তোমাদের বোর্ড ফাইনাল কিংবা ফার্স্ট ইয়ার ফাইনাল। তো আজকের ক্লাসে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের সিকিউ এবং এমসিকিউ সাজেশনটা দেখব। তো প্রথমেই আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার আছে 10টা, আর সৃজনশীল আসবে 8টা। তো কোন কোন চ্যাপ্টারগুলো বাদ যাবে চলো আমরা দেখে আসি। ভৌত জগৎ এবং পরিমাপ, এই চ্যাপ্টার থেকে শুধু এমসিকিউ হবে একটা কিংবা দুইটা, এবং এই চ্যাপ্টার থেকে কোনো সিকিউ আসবে না। তো কোন টপিকগুলো আমরা পড়বো এমসিকিউর জন্য? প্রথমত স্ফেরোমিটারের বক্রতার ব্যাসার্ধ এবং লঘিষ্ঠ গণন, এই ব্যাপারটা থেকে মাস্ট একটা এমসিকিউ আসবে। তো সূত্রটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। স্ফেরোমিটারের বক্রতার ব্যাসার্ধ আর সমান ডি স্কয়ার বাই 6h প্লাস h/2, যেখানে ডি হচ্ছে পায়ার মধ্যবর্তী দূরত্ব, এটা তোমাকে দেওয়া থাকবে পায়ার মধ্য দূরত্ব, গড় দূরত্ব আমরা বলবো পায়ার মধ্যবর্তী গড় দূরত্ব, এবং যেখানে এইচ হচ্ছে উচ্চতা, উচ্চতার পার্থক্য বা উচ্চতা। আচ্ছা, তো তোমাকে এই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, বক্রতার ব্যাসার্ধ বের করতে হবে। আরেকটা কনসেপ্ট হচ্ছে লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন ব্যাপারটা কি? লঘিষ্ঠ গণন হচ্ছে উপরে বসাবো আমরা পিচ। পিচ বলতে বোঝায়, এই যে দেখো, যে আমরা দেখেছি স্ক্রুগস কিংবা স্ফেরোমিটারের ক্ষেত্রে আমরা দেখেছি বৃত্তাকার স্কেল যদি একবার ঘোরাই তাহলে সেটা যেটুকু দূরত্ব অতিক্রম করে, তো সাধারণত পিচের মান 1 মিলিমিটার হয়। অর্থাৎ আমরা যদি বৃত্তাকার স্কেল একবার ঘোরাই 1 মিলিমিটার করে যায়, ডিভাইডেড বাই হচ্ছে ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলে কয়টা ভাগ আছে সেটা। তো সাধারণত 100টা ভাগ থাকে, সেজন্য ভাগ সংখ্যা 100। তার মানে লঘিষ্ঠ গণন মানে হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ তোমাকে বলে দেওয়া থাকতে পারে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বলে দেওয়া থাকতে পারে, বলে না দিলে এটা হচ্ছে বাই ডিফল্ট হবে। আচ্ছা, এবং লঘিষ্ঠ গণন যত ঠিক আমরা ওই পর্যন্ত মাপতে পারবো, ক্ষুদ্রতম বা মিনিমাম ওই পর্যন্ত মাপা যাবে, এর চেয়ে আর ছোট মাপা যাবে না। তাহলে লঘিষ্ঠ গণন দ্বারা বুঝাই মিনিমাম কত পর্যন্ত মাপতে পারবো। আচ্ছা, যান্ত্রিক ত্রুটি, এখান থেকেও এমসিকিউ আসতে পারে। যান্ত্রিক ত্রুটি নিচের কোনটা কোনটা যান্ত্রিক ত্রুটি এটা আসতে পারে। তো আমরা একটা ছন্দ মনে রাখবো, পলাশের মেশিন নষ্ট। তাহলে পলাশের কি নষ্ট? পলাশের মেশিন নষ্ট। মেশিন বলতে কি বোঝায়? মেশিন বলতে বোঝায় যন্ত্র, যন্ত্র থেকে যান্ত্রিক। নষ্ট বলতে ত্রুটি, তাহলে যান্ত্রিক ত্রুটি। তাহলে যান্ত্রিক ত্রুটি মানে হচ্ছে মেশিন নষ্ট। মেশিন নষ্ট দেখলেই তোমার মনে পড়বে এটা যান্ত্রিক ত্রুটি। এখন কথা হচ্ছে যান্ত্রিক ত্রুটি কি কি আছে? প্রথম হচ্ছে প মানে পিচট। প মানে কি? প মানে হচ্ছে পিচট। তারপরে লা মানে লেভেল, আর স মানে শূন্য। তার মানে 3টা ত্রুটি আছে যেগুলো হচ্ছে যন্ত্রের কারণে হয়। একটা পিছট ত্রুটি, এটা হচ্ছে ব্যাকল্যাশ এরর বলা হয়। তারপর হচ্ছে লেভেল ত্রুটি, আর এটা হচ্ছে শূন্য ত্রুটি। তাহলে এই 3টা হচ্ছে যান্ত্রিক ত্রুটির উদাহরণ। কাজেই আমরা এই 2টা টপিক ভালো মতো পড়লেই আমরা আশা রাখি একটা বা 2টা এমসিকিউ কমন পাবো। এবার আসো ভেক্টর। ভেক্টর চ্যাপ্টার থেকে একদম ফুল এক সেট সিকিউ আসবে, একটা সৃজনশীল আসবে এবং 3টা এমসিকিউ আসবে ভেক্টর চ্যাপ্টার থেকে। তো ভেক্টর চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট এবং সহজ। কোন কোন টপিকগুলো আমরা পড়বো? প্রথমে আসো ভেক্টরের ধরন, এখান থেকে এমসিকিউ আসবে, একদম কনফার্ম এমসিকিউ আসবে একটা। ভেক্টরের ধরন থেকে এমসিকিউ আসবে, পাশাপাশি জ্ঞানমূলক প্রশ্ন হবে। এখন ভেক্টরের ধরন কি কি আছে? সো আমরা যদি কয়েকটি ইম্পর্টেন্ট ভেক্টরের ধরন নিয়ে কথা বলি, তাহলে দেখো আমি ভেক্টরের ইম্পর্টেন্ট কয়েকটা ধরন তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি, তোমরা একটু এগুলো ভালো করে দেখবে। নাম্বার 1, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। নাল ভেক্টর অথবা শূন্য ভেক্টর, এটা একটু তোমরা ভালো করে দেখবে। নাম্বার 2 হচ্ছে সদৃশ ভেক্টর। নাম্বার 3 বিপ্রতীপ ভেক্টর, এটা খুবই ইম্পর্টেন্ট। বিপ্রতীপ মানে ইনভার্স ভেক্টর, অর্থাৎ কোনো একটা ভেক্টরের মানকে ইনভার্স করে দিলে, যেমন ধরো এ ভেক্টরটা হচ্ছে 5i, তাহলে এটার বিপ্রতীপ ভেক্টর হবে শুধু মানকে ইনভার্স করব, আবার ডিরেকশনকে ইনভার্স করব না, শুধু মানকে ইনভার্স করলে এটা হবে বিপ্রতীপ ভেক্টর। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 4 নাম্বার সমপ্রারম্ভিক ভেক্টর, অর্থাৎ যেই সকল ভেক্টর একই বিন্দু থেকে স্টার্ট হয়ে বিভিন্ন দিকে চলে যায়, একই একটা বিন্দু থেকে, মনে করো এটাই হচ্ছে মূল বিন্দু অরিজিন, ও এই মূল বিন্দু থেকে বিভিন্ন দিকে বিভিন্ন ভেক্টর চলে যাচ্ছে, তারা কিন্তু একই বিন্দু থেকে আরম্ভ করেছে, সেজন্য তাদেরকে বলা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। সো এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে। তারপর ব্যাসার্ধ ভেক্টর অথবা হচ্ছে অবস্থান ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টরটা হচ্ছে আসলে অবস্থান ভেক্টর।
তারপর সরণ ভেক্টর, একক ভেক্টর, এই ব্যাপারগুলো একটু ভালো করে দেখতে হবে। একক ভেক্টর, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর। তারপর আরও কিছু ভেক্টরের প্রকার আছে, যেমন স্বাধীন ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর। স্বাধীন ভেক্টর কোনটা? যেই ভেক্টর কোনো বিন্দুতে যুক্ত না, ইচ্ছা মতো নড়াচড়া করানো যাবে আর মুভ করানো যাবে। আর সীমাবদ্ধ ভেক্টর কি? যেই ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, ধরো তুমি একটা বিন্দু এখানে ফিক্স করে রেখেছো, আরেকটা ইচ্ছা মতো বর্ধিত করছো, সমস্যা নাই, কিন্তু এই পাদবিন্দুকে তুমি বর্ধিত করতে পারছো না, কিছু করতে পারছো না, নড়াচড়া করতে পারছো না, তাহলে সেটা হবে সীমাবদ্ধ ভেক্টর। অক্ষীয় ভেক্টর, পোলার ভেক্টর, এই ব্যাপারগুলো পরীক্ষা আসে। কাজেই ভেক্টরের ধরন থেকে কনফার্ম এমসিকিউ এবং জ্ঞানমূলক আসবে। ভেক্টরের ধরন ভালো করে দেখতে হবে, ভালো করে। এরপর হচ্ছে লব্ধির সামান্তরিক সূত্র, এখান থেকে এমসিকিউ আসতে পারে, সিকিউ আসবে না। কাজেই লব্ধির সামান্তরিক সূত্র থেকে কী ধরনের এমসিকিউ আসে সেটা সম্পর্কে যদি একটু আইডিয়া দিই। দেখো যে যদি দুইটা ভেক্টর একই দিকে থাকে তাহলে কি হবে, বিপরীত দিকে থাকলে কি হবে, দুইটা ভেক্টর 90-তে থাকলে কি হবে, দুইটা সেম মানের ভেক্টর 60 ডিগ্রিতে থাকলে 120-এ থাকলে কি হবে, এই ব্যাপারগুলোই আসে। আচ্ছা, আপেক্ষিক বেগ বৃষ্টি ছাতার অঙ্ক, এটা সিকিউ টপিক, সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। বৃষ্টি ছাতার অঙ্ক খুব ভালো করে দেখবে, এবং বৃষ্টি ছাতার সাথে বাতাস যুক্ত অঙ্কগুলো বেশি করে দেখবে। তার মানে দেখো একজন আরোহী অথবা একজন সাইকেলে করে, গাড়িতে করে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, এরপর বৃষ্টি পড়ছে, আবার বাতাস প্রবাহিত হচ্ছে, তার মানে বৃষ্টি, বাতাস এবং একজন মানুষ যাচ্ছে, এই ধরনের ম্যাথ পরীক্ষায় বেশি আসার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল হিসেবে আমরা বৃষ্টি ছাতার অঙ্কগুলো দেখব। ভেক্টরের লম্বাংশ বিভাজন, লম্বাংশ বিভাজন এটা এমসিকিউর জন্য আমরা দেখব। লম্বাংশ বিভাজন বলতে তোমাকে একটা মূল ভেক্টর এবং তার মান তোমাকে দেওয়া থাকবে। মূল ভেক্টর দিয়ে তোমাকে বলবে এটার এক্স উপাংশটা কত, এটার ওয়াই উপাংশটা কত। আমরা জানি যার সাথে কোণ দেওয়া থাকবে সে হয়ে যাবে মূল ভেক্টর ইন্টু কস থিটা। যার সাথে কোণ দেওয়া থাকবে সে হবে কস, যার সাথে কোণ থাকবে না তাকে আমরা সাইন দিয়ে ওই কোণটা লিখব, তাকে আমরা সাইন দিয়ে লিখব। এটা হচ্ছে ভেক্টরের লম্বাংশ বিভাজন। এখান থেকে এমসিকিউ আসতে পারে বিভিন্ন ফরম্যাটে। কাজে ভেক্টরের লম্বাংশ বিভাজনটা একটু দেখতে হবে। তারপর নৌকা নদীর অঙ্ক হাইয়েস্ট ইম্পর্টেন্ট, মানে কতটা ইম্পর্টেন্ট এটা আসলে 7 স্টার দিলেও কম হয়ে যায়। হাইয়েস্ট পরিমাণে ইম্পর্টেন্ট নৌকা নদীর অঙ্ক। নৌকা নদীর অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্স রাখে, কাজে এটা ভালো করে দেখবে তোমরা সিকিউর জন্য। লম্ব বিক্ষেপ এমসিকিউ আসবে। এরপর লম্ব কিংবা সমান্তরাল হওয়ার শর্ত, দুটো ভেক্টর কখন লম্ব হবে, দুটো ভেক্টর কখন সমান্তরাল হবে, এর মান কত হলে, বি এর মান কত হলে, এম এর মান কত হলে দুটো ভেক্টর লম্ব হবে কিংবা সমান্তরাল হবে, এই ধরনের এমসিকিউ পরীক্ষায় আসবে। তাহলে লম্ব বিক্ষেপ এবং হচ্ছে লম্ব বা সমান্তরাল হওয়ার শর্ত, এটা এমসিকিউ হিসেবে দেখবে। আমি একটু লম্ব বিক্ষেপ এবং হচ্ছে লম্ব হওয়ার শর্ত তোমাকে দেখিয়ে দিচ্ছি। লম্ব বিক্ষেপের কনসেপ্টটা কি, লম্ব বিক্ষেপের কনসেপ্টটা খেয়াল করো। লম্ব বিক্ষেপ বলতে বোঝাচ্ছে যার লম্ব বিক্ষেপ তার কস থিটা, যেমন এর লম্ব বিক্ষেপ হবে এ ভেক্টর ইন্টু কস থিটা। আবার এটা দ্বারা বোঝাচ্ছে দুটো ভেক্টর এর ডট গুণফল ডিভাইডেড বাই যা লম্ব বিক্ষেপ বের করতে বলেছি সে বাদ দিয়ে বাকি জনের মান। এটা হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপের সূত্র। আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরো তোমাকে এ ভেক্টর দেওয়া আছে 3i + 4j + 5k এবং তোমাকে বি ভেক্টর দেওয়া আছে i - j + 2k। এখন কি হবে দেখো, এ এবং বি ভেক্টরটা দেওয়ার পর তোমাকে ডট করতে বলেছে। সো আমি দুটো ভেক্টরকে ডট করব, ডট করার পর এখানে বসাবো, বি ভেক্টরের মানটা এখানে বসাবো, তাহলে আমি এর লম্ব বিক্ষেপ পেয়ে যাব। একইভাবে আমাকে যদি বি এর লম্ব বিক্ষেপ বের করতে বলে তাহলে আমরা নিচে যা লম্ব বিক্ষেপ বলবেন না তাকে নিচে বসাবো। কথা কি বুঝতে পারছো? সো লম্ব বিক্ষেপের যে কনসেপ্টটা আছে এই কনসেপ্ট থেকে কিন্তু এমসিকিউ আসবে। লম্ব বা সমান্তরাল হওয়ার শর্ত, এটা কি আবার লম্ব বা সমান্তরাল হওয়ার শর্তটা হচ্ছে দুটো ভেক্টর লম্ব হবে কখন বলো তো? দুটি ভেক্টর লম্ব হবে যদি তাদের ডট গুণফলটা 0 হয়। আর দুটো ভেক্টর সমান্তরাল হবে, দুটি ভেক্টর সমান্তরাল কখন হবে? দুটি ভেক্টর সমান্তরাল হবে যদি একজনের এক্স এবং আরেকজনের এক্স এর অনুপাত, ওয়াই এবং ওয়াই এর অনুপাত, জেড এবং জেড এর অনুপাত সমান হয়, তখন তারা সমান্তরাল হবে। তাহলে এটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত, এটা লম্ব হওয়ার শর্ত এবং এই টপিক থেকে এমসিকিউ আসবে।
ক্ষেত্রফল নির্ণয়, এটা সিকিউ আসার মতো একটা টপিক, আবার মাঝে মাঝে এমসিকিউ আসবে। এই বছর বা যার ফার্স্ট ইয়ার ফাইনাল কিংবা বোর্ড ফাইনাল দিচ্ছ, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, অর্থাৎ ভেক্টর ক্যালকুলাস বলতে আমরা যাদেরকে বুঝাই বা বুঝি, এই ভেক্টর ক্যালকুলাসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কাজে তোমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্লের যে কনসেপ্টটা সেটা খুব ভালো মতো দেখবে। আচ্ছা ঠিক আছে, এবার আসো আমরা চলে যাব গতিবিদ্যা। গতিবিদ্যা থেকেও ফুল এক সেট প্রশ্ন আসবে মাই ডিয়ার স্টুডেন্টস। গতিবিদ্যা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, কারণ গতিবিদ্যা ছোট এবং কনফার্ম থাকতে পারো গতিবিদ্যা থেকে সৃজনশীল হবে, বিশেষ করে প্রাস থেকে সৃজনশীল হবে। কাজেই প্রাস সবার আগে ভালো মতো ক্লিয়ার করে ফেলতে হবে। সবার আগে প্রাস আমরা ক্লিয়ার করব, প্রাস থেকে একটা সৃজনশীল আমরা পাবো। ওকে, প্রাসের সূত্রগুলো খুব ভালোভাবে বুঝতে হবে এবং উপরে গেলে প্লাস, নিচে গেলে মাইনাস, এগুলো মাথায় রাখতে হবে। কখন প্লাস হবে, কখন মাইনাস হবে, এই ব্যাপারগুলো প্র্যাকটিসের মাধ্যমে মাথায় রাখতে হবে। এছাড়া এমসিকিউর জন্য ক্যালকুলাস দিয়ে গতি বলতে কি বোঝায়? ক্যালকুলাস দিয়ে গতি বলতে বোঝায় বেগ হচ্ছে সরণের ডিফারেন্সিয়েশন, ত্বরণ হচ্ছে বেগের ডিফারেন্সিয়েশন, আবার সরণ হচ্ছে বেগের ইন্টিগ্রেশন, বেগ হচ্ছে ত্বরণের ইন্টিগ্রেশন। এই যে চারটা সূত্র এখানে লিখে দিয়েছি, এই চারটা সূত্রকে বলা হচ্ছে ক্যালকুলাস দিয়ে গতি। কাজেই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ভালো পারতে হবে এবং এই সূত্র আয়ত্ত রাখতে হবে, তাহলে তুমি এমসিকিউ অ্যান্সার করতে পারবে। গতির গ্রাফ এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। বলে রাখি, 2টা কিংবা 3টা এমসিকিউ আসবে গতিবিদ্যা থেকে। এর মধ্যে গতির গ্রাফ থেকে কনফার্ম এমসিকিউ আসবে। তোমাকে একটা গ্রাফ দেওয়া থাকবে, বলবে এই গ্রাফ কি নির্দেশ করছে, তো গ্রাফ আমাদেরকে বুঝতে হবে। আর কৌণিক গতি বলতে বোঝাচ্ছে, আমরা যদি বলি আমাদের এস ইজ ইকুয়াল টু আর থিটা, এখানে থিটা হচ্ছে কৌণিক সরণ রেডিয়ান এককে, আর এস হচ্ছে রৈখিক সরণ। একইভাবে ভি সমান ওমেগা আর, একইভাবে ত্বরণ এ সমান আলফা আর। এখানে তুমি যে থিটা দেখতে পাচ্ছ, ওমেগা দেখতে পাচ্ছ, আলফা দেখতে পাচ্ছ। থিটা কি বলতো? কৌণিক সরণ। ওমেগা কি? কৌণিক বেগ। আলফা কি? কৌণিক ত্বরণ। এই কৌণিকের যে ব্যাপারগুলো আছে, এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে এমসিকিউতে। আচ্ছা, এরপর আমরা প্রাসের একটু তোমাকে যদি ওভারভিউ দিই, প্রাসের ক্ষেত্রে তোমরা কি কি মনে রাখবে? প্রথমত আসো, প্রাসের ক্ষেত্রে বেগ খুব ইম্পর্টেন্ট, বেগ থেকে প্রশ্ন হবে। প্রাসের বেগ ভি সমান, প্রাসের দুটো বেগ আছে, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে ভি এক্স স্কোয়ার, ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে ভি ওয়াই স্কোয়ার। আবার এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে আদি বেগ ইন্টু কস আদি কোণ, তাহলে ভি নট কস থিটা নট স্কোয়ার, আর ভিওয়াই হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি হোল স্কোয়ার। তারপর আমরা এবার কি করে দিব? আমরা এবার রুট ওভার করে দিব। তাহলে এটা হচ্ছে প্রাসের বেগ বের করার সূত্র। এরপর প্রাসের ক্ষেত্রে ত্বরণ জিজ্ঞেস করতে পারে। প্রাসের ত্বরণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে মাইনাস জি, কারণ নিচের দিকে ত্বরণ কাজ করে, সেই জন্য মাইনাস জি হচ্ছে প্রাসের ত্বরণ, -9.8। এটা হচ্ছে প্রাসের ত্বরণ। প্রাসের সরণের সূত্র যদি তোমাকে দেখাতে চাই, তাহলে আসো প্রাসের এবার সরণের সূত্র দেখাবো। প্রাসের 2 ধরনের সরণ আছে, একটা কি এক্স অক্ষ বরাবর আর একটা কি ওয়াই অক্ষ বরাবর। প্রাসের এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে ভি নট কস থিটা নট টি, এবং দেখতেই পাচ্ছ ভিটি, তার মানে বোঝাচ্ছে সমবেগে যাচ্ছে। প্রাস এক্স অক্ষ বরাবর সমবেগে যায়, প্রাস এক্স অক্ষ বরাবর সমবেগে যায়। ওয়াই অক্ষ বরাবর প্রাসের সূত্র হচ্ছে কি ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সাবধান থাকতে হবে, প্রাসের ওয়াই বের করার সময় সাবধান থাকতে হবে। আমরা দেখব আমাদের যে প্রাসটা নিক্ষেপ করেছি সেটা কি উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে। নিচে গেলে মাইনাস, উপরে গেলে প্লাস, কাজেই ওয়াই এর আগে প্লাস এবং মাইনাসে বি কেয়ারফুল। তাহলে প্রাসের সরণ, ত্বরণ, বেগ এটা আমরা দেখেছি। এরপর আমাদেরকে প্রাসের আরও কয়েকটা সূত্র আছে, সেটাও একটু দেখতে হবে। আচ্ছা, আমি আরও কয়েকটা সূত্র তোমাদেরকে দেখাচ্ছি প্রাসের ক্ষেত্রে, সবাই ভালো করে খেয়াল করো। প্রাসের আরও কয়েকটা সূত্রের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাসের বিচরণকাল, যেটাকে আমরা বলতে পারি বিচরণকাল অথবা পরিভ্রমণকাল অথবা উড্ডয়নকাল। এটা হচ্ছে 2v নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে প্রাসের বিচরণকাল। তারপর হচ্ছে সর্বাধিক উচ্চতার সূত্র এইচ ম্যাক্স
প্রাসের সর্বাধিক উচ্চতার সূত্র হচ্ছে এইচ ম্যাক্স, আর এইচ ম্যাক্সের ফর্মুলা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। তারপর হচ্ছে আনুভূমিক পাল্লা, এগুলা খুবই ইম্পর্ট্যান্ট প্রাসের জন্য, কাজে এই সূত্রগুলোর আয়ত্ত রাখতে হবে ভালো। আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লার সূত্র হচ্ছে আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন 2θ ডিভাইডেড বাই জি। এখানে প্যাচ লেগে যায়, কোথায় 2θ আছে, কোথায় থিটা আছে, কোথায় স্কোয়ার আছে, কোথায় স্কোয়ার নাই, কোথায় নিচে 2g আছে, কোথায় নিচে জি আছে, এটা নিয়ে প্যাচ লেগে যায়। একটু খেয়াল করো, শুধুমাত্র আর এর ক্ষেত্রে 2θ আছে, আর কোথাও 2θ নাই। এটা অবশ্য থিটা নট, সবই আসলে থিটা নট। থিটা নট বলতে বোঝাচ্ছি একটা প্রাসকে যখন নিক্ষেপ করব, শুরুতে তার যে কোণটা থাকে সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। তাহলে আমরা কোন অ্যাঙ্গেলটা নিব? একদম শুরুর অ্যাঙ্গেলটা আমরা নিব। তাহলে একদম শুরুর অ্যাঙ্গেলটাকে আমরা বলছি থিটা নট, যেটা আমাদেরকে প্রশ্নে দেওয়া থাকবে। আচ্ছা, বিচরণকালে কিন্তু 2θ নাই, এবং সর্বাধিক উচ্চতাও কিন্তু 2θ নাই, শুধুমাত্র আণবিক পাল্লার ক্ষেত্রে আছে। এটা মনে রাখতে পারো, 2θ মানে ডাবল অ্যাঙ্গেল, ডাবল মানে কি? ডাবল মানে হচ্ছে রোম্যান্টিক। সো আর মানে রোম্যান্টিক মানে হচ্ছে ডাবল, বাকিরা সিঙ্গেল। আচ্ছা, এবার আসো নিউটনীয় বলবিদ্যা থেকে 3টা কিংবা 4টা এমসিকিউ আসবে। যেহেতু ফুল সিলেবাসের পরীক্ষা, 4টা এমসিকিউ আসার সম্ভাবনা একটু কম, 3টা এমসিকিউ মাস্ট আসবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার নিউটনীয় বলবিদ্যা। একটু কঠিন চ্যাপ্টার, যারা বাদ দেওয়ার কথা চিন্তা করছো, আমি বলবো না বাদ দিও না, এমসিকিউ হলো দেখে যেও। একটা কনফার্ম সৃজনশীল আসবে। সৃজনশীল কোন জায়গা থেকে আসবে বলে দিচ্ছি। রাস্তার ব্যাংকিং ভালো করে দেখে যাবে, তারপর সুতার টান ভালো করে দেখে যাবে। রাস্তার ব্যাংকিং, সুতার টান ভালো করে দেখবে। জড়তার ভ্রামক, কৌণিক ভরবেগ, টর্ক, কৌণিক গতিশক্তি ভালো করে দেখবে। তাহলে তুমি একটা সৃজনশীল অ্যান্সার করতে পারবে। রাস্তার ব্যাংকিং, সুতার টান, জড়তার ভ্রামক, কৌণিক ভরবেগ, টর্ক এবং কৌণিক গতিশক্তি। যারা টার্গেট করেছো নিউটনীয় বলবিদ্যা অ্যান্সার করবে, তোমরা রাস্তার ব্যাংকিং, সুতার টান, জড়তার ভ্রামকের সাথে কৌণিক ভরবেগ, টর্ক এবং কৌণিক গতিশক্তির রিলেশনটা ভালো করে দেখবে। আর এমসিকিউর জন্য মৌলিক বল থেকে কনফার্ম একটা এমসিকিউ তোমার আসবে। মৌলিক বল কয়টি? 4টি। কি? মহাকর্ষ বল, তাড়িৎচম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এই 4টা বলের যে ইনফরমেশনগুলো আছে, কোন কণার বিনিময়, পাল্লা কতটুকু, আকর্ষণধর্মী না বিকর্ষণধর্মী, এরপর সবলতার ক্রম কোনটা, এই জায়গা থেকে প্রশ্ন হবে মৌলিক বল থেকে। আমি যদি একটু মৌলিক বলের ব্যাপারটা আলোচনা করি, তাহলে বলতো মহাকর্ষ এই বলটা কোন কণার মাধ্যমে হয়? গ্র্যাভিটন নামক কণার মাধ্যমে বিনিময় হয়। এরপর এটার পাল্লা হচ্ছে অসীম। এই বলটা হচ্ছে আকর্ষণধর্মী। তারপর তাড়িৎ চৌম্বক বল, আমি সংক্ষেপে লিখছি। তাড়িৎ চৌম্বক বলের কথা যদি বলি, ফোটন নামক কণার আদান প্রদানে এই বলটা কাজ করে থাকে। এটা আকর্ষণ বিকর্ষণধর্মী, এটারও পাল্লা হচ্ছে অসীম। আমি যদি দুর্বল নিউক্লিয় বলের কথা বলি, তাহলে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে বোসন নামক কণার মাধ্যমে আদান প্রদান হয়, এবং এই বলের পাল্লা হচ্ছে 10^16। সবল নিউক্লিয় বলের কথা যদি বলি, সবল নিউক্লিয় বল হচ্ছে ম্যাসন নামক কণার বিনিময়ে হয় 10^15। এবং সবলতা যদি বলি, এখানে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, 10^42 গুণ বেশি শক্তিশালী উইথ রেসপেক্ট টু মহাকর্ষ বল। মহাকর্ষ বলের তুলনায় 10^42 গুণ বেশি শক্তিশালী সবল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল 10^30, তাড়িৎ চৌম্বক বল 10^39 এবং মহাকর্ষ বল 1। তাহলে প্রথম হয়েছে কে? সবল নিউক্লিয় বল প্রথম স্থান অধিকার করেছে, তার জন্য একটা কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় হাততালি। দ্বিতীয় স্থান অধিকার করেছে তাড়িৎ চৌম্বক বল, তৃতীয় স্থান অধিকার করেছে দুর্বল নিউক্লিয় বল, চতুর্থ স্থান গুড্ডু লাড্ডু পুড্ডু কে হয়েছে? মহাকর্ষ বল। ওকে, সো এই জায়গা থেকে একটা এমসিকিউ আসবে। এবং আরেকটা কথা বলে দিচ্ছি, সবল নিউক্লিয় বলের মাধ্যমে প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসে থাকে। তাহলে কোন বলের মাধ্যমে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে? সবল নিউক্লিয় বলের মাধ্যমে। দুর্বল নিউক্লিয় বল মানেই হচ্ছে দুর্বল মানেই হচ্ছে ভাঙ্গন। যত ভাঙ্গন, যত তেজস্ক্রিয়তা, যত ক্ষয়, সবগুলা দুর্বল নিউক্লিয় বল। ভাঙ্গন, ক্ষয়, তেজস্ক্রিয়তা থাকলে দুর্বল নিউক্লিয় বল। তাড়িৎ চৌম্বক বল হচ্ছে আমাদের অণু পরমাণু
গঠন করে। তাড়িৎচুম্বক বলের কারণে পদার্থের স্থিতিস্থাপক ধর্ম এবং আণবিক বল কাজ করে। সো এই রাসায়নিক বিক্রিয়া হয় তাড়িৎচুম্বক বলের কারণে। আর মহাকর্ষ বলের মাধ্যমে আমাদের এই জগৎ, এই ইউনিভার্স, এই নক্ষত্র গ্যালাক্সি তৈরি হচ্ছে, ঘুরপাক খাচ্ছে। এবার হচ্ছে বলের ঘাত থেকে একক আসবে, একটু বলের ঘাত ভালো করে দেখে নিও। রকেট খুবই লেস ইম্পর্ট্যান্ট একটা টপিক এমসিকিউর জন্য। যদি পারো রকেটের সূত্রটা দেখে নিও, আমি লিখে দিচ্ছি। রকেটের একটা সূত্র হচ্ছে ঊর্ধ্বমুখী ধাক্কা, যেটাকে বলা হয় থ্রাস্ট। সেই সূত্রটা হচ্ছে জ্বালানির বেগ এবং জ্বালানির নির্গমন হার। এটা হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা সূত্র। যদি এমসিকিউ আসে এই সূত্র দিয়ে এমসিকিউ আসবে। তোমাকে জ্বালানি কত বেগে ছুড়ে দিচ্ছে, জ্বালানি কত বেগে ছুড়ে দিচ্ছে সেটা বলা থাকবে, প্রতি সেকেন্ডে কী পরিমাণ জ্বালানি ছুড়ে দিচ্ছে সেটা বলা থাকবে। তাদেরকে গুণ করে দিব, তাহলে ঊর্ধ্বমুখী ধাক্কাটা পাবে। এর বেশি কিছু রকেট থেকে পড়ার দরকার নাই, এবং এই চ্যাপ্টার থেকে আশা করি এর বাইরে খুব একটা কিছু পড়ার দরকার নেই। এবার চলে যাব তোমাদের রাস্টার ব্যাংকিনের সূত্রে। রাস্টার ব্যাংকিং মানে কি? রাস্টার ব্যাংকিং মানে হচ্ছে, আমরা জানি যেখানে গোল চত্বর থাকবে, যেখানে একটা রাস্তা এভাবে বাঁকা হয়ে যাবে, যেখানে একটা রাস্তা এভাবে টার্ন নিবে, সেইখানে আমাদের রাস্তার ভেতরের সাইড থেকে বাহিরের সাইডটা উঁচু করে দিতে হবে। রাস্তার ভেতরের সাইড থেকে বাহিরের সাইডটা উঁচু করে দিতে হবে। আমরা দেখাচ্ছি সেটা। এই যে ধরো, এটা হচ্ছে রাস্তার ভেতরের সাইড, আর এটা হচ্ছে রাস্তার বাইরের সাইড। বাইরের সাইডটা উঁচু করে দিতে হবে। বাইরের সাইড কি করে দিতে হবে? উঁচু করে দিতে হবে। বাইরের সাইড কি করে দিতে হবে? উঁচু করে দিতে হবে। কথা কি বুঝতে পেরেছো? আমরা যদি এটাকে একটু এইখানে কাট করে জুম করে দেখাই, তাহলে এটা হচ্ছে রাস্তার ইনসাইড অর্থাৎ ভেতরের সাইড, আর এটা হচ্ছে রাস্তার আউটসাইড বা বাইরের সাইড। উঁচু করে দেওয়ায় রাস্তা এখন এখানে চলে আসছে, তাহলে এটা হচ্ছে রাস্তার এখন প্রস্থ বা প্রশস্ত। এইটুকু আমরা উঁচু করেছি, এটাকে বলছি রাস্তার উচ্চতা বা এইচ, আর এটা হচ্ছে প্রশস্ত ডি। আর এই থিটা কোণে তাকে উঁচু করেছি, এটাকে বলছি ব্যাংকিং কোণ। তাহলে এখান থেকে আমরা পাই সাইন থিটা সমান এইচ বাই ডি। এটাই হচ্ছে ব্যাংকিং কোণের ফর্মুলা। এবং ব্যাংকিং কোণের ফর্মুলার পর আমরা দেখব নিরাপদ বেগের সূত্রটা কি। নিরাপদ বেগের সূত্র হচ্ছে, যদি জিজ্ঞেস করে গাড়ি কত বেগে চালালে নিরাপদ হবে, নিরাপদ বেগ ভি সমান ট্যান থিটা আর জি ইন্টু আর জি। তাহলে নিরাপদ বেগের সূত্র হচ্ছে আর জি ট্যান থিটা, এবং রুট ওভার করতে ভুলো না। তাহলে ভি সমান রুট ওভার আর জি ইন্টু ট্যান থিটা। এখানে থিটাটা হচ্ছে এই থিটাটাই। আচ্ছা, এটা হচ্ছে নিরাপদ বেগের শর্ত। রাস্তার ব্যাংকিং পরীক্ষায় আসার মতো একটা টপিক। আবার অনেক সময় ঘর্ষণ দিয়েও আসে, ঘর্ষণ দিলে তখন ট্যান থিটার জায়গায় মিউ বসিয়ে দিব। জড়তার ভ্রামক থেকেও প্রশ্ন আসে। জড়তার ভ্রামক একটু কঠিন, তো যদি পারো ভালো করে পড়ো, না হলে স্কিপ করতে পারো। নিউটনের মেকানিক্স যারা খুব ভালো একটা দখল নাই তারা স্কিপ করতে পারো, বিকজ অনেক পেঁচাতে পারে। আবার যাদের খুব ভালো দখল আছে তারা করতে পারো। কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার থেকে 3টা এমসিকিউ আসবে এবং একটা ফুল সৃজনশীল আসবে। কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারটা তোমরা বাদ দিও না, এটা সহজ। আমি একটু বলে দিচ্ছি, কোয়ার অঙ্ক ভালো করে গেলেই অনেকটুকু কমন পেয়ে যাবে। কোয়ার অঙ্ক ভালো করে করবে সবাই, ঠিক আছে? কোয়ার অঙ্কে বিশেষ করে তোমাকে বুঝতে হবে যে ভার কেন্দ্রের সরণটা কত হবে। তো আমি এটা এভাবে বলতে পারি তোমাকে, যে যেটুকু পানি থাকবে সেটা যতটুকু হবে হোক, যেটুকু পানি কুয়ার মধ্যে থাকবে, এটা ধরো আমাদের কুয়া, তো পানির ট্যাঙ্কে যেটুকু পানি থাকবে ঠিক, বা যেটুকু পানিকে আমরা সরাবো, থাকবে বলবো না, যেটুকু পানিকে আমি খালি করব, মনে করো আমি অর্ধেক পানি খালি করছি, তাহলে আমি এখানে কথাটা লিখে দিয়েছি, যেটুকু পানি খালি করব, সরাবো, যেটুকু পানি আমি খালি করব, যেটুকু পানি আমি সরাবো, তার মধ্যবিন্দু হবে ভার কেন্দ্র, তার মধ্যবিন্দু হবে ভার কেন্দ্র। তাহলে ভার কেন্দ্র কে? ভার কেন্দ্র হচ্ছে যেটুকু পানি সরাবো তার মধ্যবিন্দু। তাহলে যেটুকু পানি আমি সরাচ্ছি তাকে আমি মার্ক করেছি, তার মধ্যবিন্দুটা আমি নিয়েছি। এই মধ্যবিন্দুটাই হচ্ছে ভার কেন্দ্র। এই জায়গা থেকে একদম উপর পর্যন্ত নিয়ে যাব, বিকজ পানিকে আমি একদম উপরে তুলছি। তাহলে এই যে একদম উপর পর্যন্ত
যেটা পাবো এটাই হচ্ছে ভারকেন্দ্রের সরণ। কোয়ার অঙ্কের ক্ষেত্রে তুমি যদি ভারকেন্দ্রের সরণটা নিতে পারো তাহলে একদম ক্লিয়ার। ভারকেন্দ্রের সরণ কিভাবে নিব? যেটুকু পানি সরাবো, যেটুকু পানি খালি করব, সেটাকে আগে বক্স করে ফেলি মনে মনে, তার মধ্যবিন্দু হচ্ছে ভারকেন্দ্র, তাকে একদম উপর পর্যন্ত নিয়ে যাব। তাহলে কোয়ার অঙ্কের ভারকেন্দ্র বুঝলে কোয়ার অঙ্ক তুমি পারবে। কোয়ার অঙ্ক যদি পারো তুমি এই চ্যাপ্টারটা সিকিউ অ্যান্সার করতে পারবে। এছাড়া আনততলে কৃত কাজ, ওই যে যখন এরকম একটা আনততল থাকে সেখানে থিটা দেওয়া থাকে, তোমাকে কৃত কাজ বের করতে হয়, ঠিক আছে? সো এটা একটু তুমি দেখবে। এটা হচ্ছে নর্মালি mg s সাইন থিটা, আনততলে কৃত কাজের সূত্র হচ্ছে mg s সাইন থিটা। তারপর ভরবেগ এবং গতিশক্তি মাস্ট এমসিকিউ আসবে। ভরবেগ এবং গতিশক্তি কেউ বাদ দিবে না। আমি আবার বলছি, ভরবেগ ও গতিশক্তি থেকে অবশ্যই একটি এমসিকিউ তুমি পরীক্ষার হলে পেতে যাচ্ছ। ভরবেগ এবং গতিশক্তির সম্পর্কটা হচ্ছে ইকে সমান পি স্কয়ার বাই 2m। এটা হচ্ছে ভরবেগ আর এটা হচ্ছে গতিশক্তি। একটা খুবই কমন প্রশ্ন, সেটি হচ্ছে ভরবেগ যদি 100% বৃদ্ধি করা হয় গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? ভরবেগ 100% বৃদ্ধি করা হলে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে? এটা খুবই কমন একটা প্রশ্ন। তাহলে এই ধরনের প্রশ্নগুলো একটু তুমি দেখবে। তা আমি এটা কিভাবে অ্যান্সার করবে বলে দিচ্ছি। ভরবেগ যদি 100% বাড়াই, 100% বৃদ্ধি করার অর্থ হচ্ছে মানে পুরোটাই বৃদ্ধি করে ফেলা। তাহলে আগে তার ভরবেগটা ছিল পি, আগে পি ছিল, আগে তার ভরবেগ পি। এখন তুমি 100% বৃদ্ধি করেছো, মানে আগে যা ছিল পুরোটাই বৃদ্ধি করেছো। তাহলে এখন নতুন ভরবেগ হবে আগেরটা যোগ নতুনটা, নতুন ভরবেগ হবে 2p। এটা হচ্ছে নতুন ভরবেগ। নতুন ভরবেগ যদি 2p হয়, এই পি এর জায়গায় 2p চিন্তা করো, তাহলে 2p স্কয়ার, তার মানে 4 গুণ বেড়ে যাচ্ছে, 4 গুণ। নিচে 2mটা চিন্তা করিও না, বিকজ 2mটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ না হলে সেটা তুলনীয় নয়, তাহলে আমরা 2mটা চিন্তা করব না। তাহলে 4 গুণ বেড়ে যাচ্ছে, 4 গুণ বেড়ে যাচ্ছে না, 4 গুণ হচ্ছে, 4 গুণ হচ্ছে। তাহলে আমরা যদি ভরবেগ 100% বৃদ্ধি করি তাহলে গতিশক্তি 4 গুণ হচ্ছে। তাহলে 4 গুণ যদি হয়, গতিশক্তি 4 গুণ যদি হয়, তাহলে বৃদ্ধি পেয়েছে কত? আগে তো 1 গুণ ছিল, এখন 4 হয়েছে, আগে 1 ছিল, এখন 4 হয়েছে। তাহলে আমরা নতুন থেকে আগেরটা বাদ দিয়ে দিব, তাহলে আমরা চেঞ্জ পেয়ে যাব, বৃদ্ধি পেয়ে যাব। তাহলে গতিশক্তি 4 গুণ হবে এবং বৃদ্ধি যখন বলবে বৃদ্ধি হবে 3 গুণ, তার মানে 300%। তাহলে গতিশক্তি 300% বৃদ্ধি পাবে, গতিশক্তি 300% বৃদ্ধি পাবে। তুমি সবসময় এখানে কত পার্সেন্ট বলেছে সেটা হচ্ছে যোগ করবে, তারপর স্কয়ার করবে, তারপর যেটা পাবে সেটা নতুন গতিশক্তি, সেখান থেকে আগেরটা বাদ দিলে বৃদ্ধি পাওয়া যাবে। এই এমসিকিউটা পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। সো গতিশক্তি এবং ভরবেগের একটু দেখবে। ভরকেন্দ্রের সরণ, অ্যাকচুয়ালি ভারকেন্দ্রের সরণ হবে। ভারকেন্দ্রের সরণ ওই যে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে একটা উলম্ব বস্তু পড়ে গেল কিংবা একটা শোয়ানো বস্তু তাকে আমরা দাঁড় করিয়েছি, অর্থাৎ খাড়া বস্তুকে শোয়াতে এবং শোয়ানো বস্তুকে খাড়া করতে কৃত কাজ। এটা পরীক্ষা আসতে পারে, একটু দেখে নিও। ইটের স্তম্ভ তৈরিতে একটার উপর একটা করে 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 ইটের স্তূপ তৈরি করব, ইটের স্তম্ভ তৈরি করব, একটা ইটের উপর আরেকটা ইট, আরেকটা ইট, আরেকটা ইট, এভাবে এটাও পরীক্ষা আসতে পারে। ক্ষমতা, ক্ষমতার অঙ্কগুলো একটু দেখবে। ক্ষমতার মেইনলি তোমরা যে সূত্রটা দেখেছো সেটা হচ্ছে কি W/T, কিংবা ক্ষমতা মানে mgh/t। তো আরেকটা সূত্র তোমাদেরকে বলে দিচ্ছি ক্ষমতার, সেটা হচ্ছে বল এবং বেগ গুণ করলেও ক্ষমতা পাওয়া যায়, বল এবং বেগ গুণ করলেও ক্ষমতা পাওয়া যায়। ইন দিস ফর্মুলা উই ক্যান রাইট ডাউন mg/v। তাহলে এই সূত্র দিয়েও আমরা ক্ষমতা বের করতে পারি, তবে এটা সমবেগের ক্ষেত্রে। কাজেই তোমরা ক্ষমতার ক্ষেত্রে এটা একটু চিন্তা ভাবনা করিও। এবার আসো মহাকর্ষ চ্যাপ্টার, এখান থেকে মাত্র 2টা এমসিকিউ আসবে এবং সিকিউ আসার সম্ভাবনা খুবই কম। যদি সিকিউ আসে তাহলে এই চ্যাপ্টারের সিকিউটা পর্যাবৃত্ত গতির সাথে মিক্স থাকবে। তাহলে আমি মহাকর্ষকে লিখে দিচ্ছি পর্যাবৃত্তর সাথে মিক্স থাকতে পারে। তাহলে মিক্স থাকবে কার সাথে? পর্যাবৃত্ত গতির সাথে মিক্স থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তাহলে ফুল সৃজনশীল আসতে পারে,
অথবা পর্যাবৃত্ত গতির সাথে মিক্স করে আসতে পারে। পর্যাবৃত্ত গতিতে একটা কনসেপ্ট আছে, পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে সরল দোলকের পর্যায়কালের কি চেঞ্জ হবে, পাহাড়ের উচ্চতায় বা খনির গভীরতায় ওইটার সাথে মিক্স করতে পারে, পর্যাবৃত্ত গতির সাথে মিক্স করার একটা সম্ভাবনা আছে। তো দেখো এই মহাকর্ষ চাপটার থেকে আমরা উচ্চতা এবং গভীরতায় এবং অক্ষাংশের কারণে জি এর যে পরিবর্তন সেটা আমরা দেখব। আমরা জানি এইচ উচ্চতায় জি এর মান হচ্ছে আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। আমরা আরও জানি ডি গভীরতায় জি এর মান হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর। এরপর আমরা জানি অক্ষাংশের কারণে জি এর মানের পরিবর্তন হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার পৃথিবীর ব্যাসার্ধ কস স্কয়ার অক্ষাংশ। কাজে আমি এখানে তিনটা সূত্রই তোমাদেরকে লিখে দিয়েছি। নিচের সূত্রটি হচ্ছে, একটু বলে দিচ্ছি তোমাকে, নিচের সূত্রে ল্যামডা হচ্ছে অক্ষাংশ, কাজে এটা অক্ষাংশ দিয়ে জি এর পরিবর্তন। এখানে জি হচ্ছে 9.8 আর এই জি প্রাইম হচ্ছে অক্ষাংশের কারণে কতটুকু চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে এইচ উচ্চতায়, তোমাকে যখন বলবে কোনো একটি বস্তুকে এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হলো তার জি কত। এটা হচ্ছে ডি গভীরতায়, তোমাকে বলবে পৃথিবীর পৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে আমরা ডি পরিমাণ ভেতরে চলে গেলাম, তখন জি এর মান কত। তাহলে এটা পরীক্ষায় আসতে পারে। মুক্তিবেগ খুবই ইম্পর্টেন্ট। মুক্তিবেগ এবং হচ্ছে স্যাটেলাইটের বেগ, উচ্চতা, পর্যায়কাল, ভূস্থির উপগ্রহ। যদি এই চ্যাপ্টার থেকে ফুল একটা সৃজনশীল আসে তাহলে সেটা হবে মুক্তিবেগ এবং স্যাটেলাইট থেকে। কাজেই তোমরা মুক্তিবেগ এবং স্যাটেলাইট ভালো করে দেখবে। ভি মুক্তিবেগ, তাহলে মুক্তিবেগের সূত্রটা হচ্ছে √2g, এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক জি এম বাই 2gm/r, এটা হচ্ছে মুক্তিবেগের ফর্মুলা। আর স্যাটেলাইট, আমরা যদি স্যাটেলাইট বলি, স্যাটেলাইটের ক্ষেত্রে তিনটা জিনিস আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, মুক্তিবেগের ফর্মুলায় আরও একটা এক্সটেনশন আছে 2, এরপর অভিকর্ষজ ত্বরণ জি আর। তুমি চাইলে এটা দিয়েও করতে পারো, তুমি চাইলে এটা দিয়েও করতে পারো। একটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু জি এর মান 9.8 বসানো ক্ষেত্রে সাবধান থাকতে হবে। কেন? কারণ হচ্ছে জি এর মান 9.8, এটা পৃথিবীর জন্য। এখন তোমাকে পৃথিবীর মুক্তিবেগ বললে তাহলে বসাতে পারবে। পৃথিবীর মুক্তিবেগ না বলে তোমাকে যদি মঙ্গল গ্রহের, চন্দ্রের কিংবা অজানা একটি গ্রহের মুক্তিবেগ বলে, তখন জি এর মান 9.8 বসানো যাবে না, সেজন্য একটু সাবধান থাকবে। এবার আসো স্যাটেলাইটের ক্ষেত্রে স্যাটেলাইটের বেগ হচ্ছে স্যাটেলাইটের বেগে 2 নাই gm/r প্লাস এইচ। স্যাটেলাইটের বেগে কিন্তু 2 নাই, কাজে এটা হচ্ছে স্যাটেলাইটের বেগ। স্যাটেলাইটের পর্যায়কাল হচ্ছে 2 পাই √r প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। এটা হচ্ছে স্যাটেলাইটের পর্যায়কালের সূত্র, আর এখান থেকে এইচ বের করা যাবে। আর যদি স্যাটেলাইটের পর্যায়কাল 24 ঘন্টা হয় তাহলে সেই উপগ্রহকে, সেই স্যাটেলাইটকে আমরা বলি ভূস্থির উপগ্রহ। কাজে এটা হচ্ছে ভূস্থির উপগ্রহের শর্ত। স্যাটেলাইট একটু ভালো করে দেখবে তোমরা। এবার হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এই চ্যাপ্টার থেকে ফুল এক সেট সৃজনশীল আসবে। এই চ্যাপ্টার তিনটা আলাদা আলাদা পার্টে বিভক্ত, একটা স্থিতিস্থাপকতা, একটা পৃষ্ঠটান আর একটা সান্দ্রতা। কাজেই হয় সান্দ্রতা থেকে প্রশ্ন হবে, না হলে পৃষ্ঠটান থেকে প্রশ্ন হবে, নাহলে সান্দ্রতা এবং পৃষ্ঠটান থেকে প্রশ্ন হবে, নাহলে স্থিতিস্থাপকতা থেকে প্রশ্ন হবে। আমরা একটু দেখব এই চ্যাপ্টারটা ধাপে ধাপে কী কী পড়তে হবে। দৈর্ঘ্য, পীড়ন, বিকৃতি এবং আমরা পড়ব কি তাহলে। প্রথমত হচ্ছে দৈর্ঘ্য, পীড়ন, বিকৃতি এবং ইয়নের গুণাঙ্ক। এটার জন্য সূত্র হচ্ছে F/A সমান ইয়নের মডুলাস, ইয়নস মডুলাস, তারপর হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, পীড়ন, বিকৃতি এবং ইয়নের গুণাঙ্ক। কৃন্তন বা আকার, পীড়ন, বিকৃতি ও ধীরতার গুণাঙ্ক, এটা হচ্ছে ইটা দিয়ে করতে হবে। এটাতে হচ্ছে F/A সমান ধীরতার গুণাঙ্ক এবং হচ্ছে থিটা, অথবা ইটা x/y। ওকে, সো এই হচ্ছে কৃন্তন, পীড়ন। স্থিতিস্থাপক বিভব শক্তি, এটা একক আয়তনও আছে আর একটা শুধু বিভব শক্তি আছে। আমরা যদি একটু দেখাই, স্থিতিস্থাপক বিভব শক্তি পরীক্ষায় সিকিউ আসে অনেক বেশি, সো ভালো করে খেয়াল করো। স্থিতিস্থাপক বিভব শক্তি, সেই স্থিতিস্থাপক বিভব শক্তির সূত্র যদি বলি তাহলে হচ্ছে হাফ ইন্টু এফ এল।
এফ ইন্টু প্রসারণ, হাফ ইন্টু এফ ইন্টু এল, অথবা হচ্ছে হাফ ইন্টু ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। সো এটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক বিভব শক্তির সূত্র। বোঝা গেল? তারপর যদি বলে একক আয়তনে স্থিতিস্থাপক বিভব শক্তি, শুধু একটা জাস্ট একক আয়তনে তোমাকে বলেছে, তারপর বাকি সব কিছু সেম, তখন কিন্তু আয়তন দিয়ে ভাগ করতে হবে। আর আয়তন দিয়ে ভাগ করলে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা হচ্ছে একক আয়তনে স্থিতি শক্তির সূত্র, সমান হাফ, তারপর হচ্ছে ওয়াই স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার। সো তোমাকে শুধু বিভব শক্তি নাকি একক আয়তনে বিভব শক্তি বলেছে এটা মাথায় রাখতে হবে। একক আয়তনে বিভব শক্তি বললে নিচের ফর্মুলা, শুধু বিভব শক্তি বললে উপরের ফর্মুলা। পয়সনের অনুপাত থেকে প্রশ্ন হতে পারে, খুবই ইম্পর্টেন্ট পয়সনের অনুপাত, কাজে ভালো করে দেখবে। এবং একটা এমসিকিউ সবসময় আসে, পয়সনের অনুপাতের রেঞ্জ হচ্ছে -1 থেকে 0.5 পর্যন্ত, আর বাস্তবে 0 থেকে হাফ পর্যন্ত। সো পয়সনের অনুপাতের রেঞ্জ কিন্তু এমসিকিউতে আসে। এরপর পৃষ্ঠটান, কৈশিক নলে তরলের যে উপরে উঠে আসা সেটা, সান্দ্র বল এবং হচ্ছে প্রান্তিক বেগ, এগুলো একটু ভালো করে দেখতে হবে। ধরো একটা নল যখন আমরা একটা কৈশিক নল মানে কি, চিকন একটা নলকে যখন আমরা একটা পাত্রের মধ্যে ডুবাই, তখন কিন্তু সেখানে কি দেখা যায়, ওই চিকন নলের তরলটা উপরে উঠে যেতে দেখা যায়, কিংবা নিচেও নেমে যেতে পারে। সো এটার ফর্মুলাটা কি, কতটুকু তরল উপরে উঠেছে এটার ফর্মুলা কি, এটা একটা ফর্মুলা আছে, আমরা ফর্মুলাটা দেখব। ফর্মুলাটা হচ্ছে পৃষ্ঠটান টি সমান এইচ রো জি আর ডিভাইডেড বাই 2। ওকে, অনেক সময় কস থিটাও লিখে, এই তো। আচ্ছা, এটা আর প্লাস এইচ বাই 3 দিয়েও লেখা যায়, আমরা আপাতত এটা ইউজ করলে মোটামুটি হয়ে যায়। তারপর হচ্ছে এটা হচ্ছে তাহলে কতটুকু তরল উপর উঠবে বা নিচে নামবে সেটা। তো এখান থেকে আমরা এইচ বের করব। এইচ যদি পজিটিভ আসে উপর উঠবে, এইচ যদি নেগেটিভ আসে নিচে নামবে। সো এটা পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। আচ্ছা, ঠিক আছে। আর আমরা যদি বলি সান্দ্র বলের কথা, সান্দ্র বলের অনেকগুলো সূত্র আছে। একটা হচ্ছে নিউটনের সূত্র, সেটা হচ্ছে সান্দ্রতাঙ্ক ইটা এ, তারপর হচ্ছে ডিভি ডিওয়াই। আবার স্ট্রোকসের একটা সূত্র আছে সান্দ্র বলের 6 পাই ইটা ভি আর। আর প্রান্তিক বেগের একটা সূত্র আছে 2/9, তারপর 2/9 ইটা, এরপর হচ্ছে 2r স্কোয়ার জি রো সলিড মাইনাস রো লিকুইড। সো এই হচ্ছে সান্দ্র বলের সূত্র। আমি বলবো এই চ্যাপ্টারটা কেউ মিস দিও না। দরকার হলে আমার ওয়ান শট ক্লাস আছে এই চ্যাপ্টারের উপর, 4 ঘন্টার ওয়ান শট ক্লাস আছে, তুমি ভালো করে দেখো। 4 ঘন্টার এই ওয়ান শট ক্লাস দেখলে একদম 0 থেকে কাভার হবে। আমি বলবো এই চ্যাপ্টার বাদ দিও না, বিকজ এই চ্যাপ্টারে প্রশ্ন পেঁচায় না, প্রশ্ন একদমই পেঁচাবে না। শুধু সূত্র পারলেই নাম্বার তুলে ফেলতে পারবে, শুধু কষ্ট করে সূত্র পাঠতে হবে, সূত্র মনে রাখতে পারলেই নাম্বার। এই চ্যাপ্টারে প্রশ্ন পেঁচায় না, অল্প কয়েকটা সূত্র দিয়েই নাম্বার তুলে ফেলতে পারবে। কাজেই আমি রিকোয়েস্ট করব কেউ এই চ্যাপ্টারটা স্কিপ করিও না। পর্যাবৃত্ত গতি, এই চ্যাপ্টার থেকে সিকিউ আসার সম্ভাবনা হাফ, বিকজ এটা মিক্স হবে। পর্যাবৃত্ত গতি অবশ্যই 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 মিক্স হবে। আমি আবার বলছি, আজকের মঞ্চে দাঁড়িয়ে আমি আবার বলছি, পর্যাবৃত্ত গতি মিক্স হবে, হয় মহাকর্ষের সাথে গিয়ে মিক্স হবে অথবা তরঙ্গের সাথে গিয়ে মিক্স হবে। তাহলে পর্যাবৃত্ত গতি তরঙ্গের সাথে গিয়ে মিক্স হবে অথবা মহাকর্ষের সাথে গিয়ে মিক্স হবে। কাজেই তোমরা এই চ্যাপ্টারটা থেকে ফুল অ্যাকসেপ্ট আশা করাটা আসলে কেমন জানি, তাও চলেও আসতে পারে, বলা যায় না। এখন এখান থেকে কি কি আসবে, সরল ছন্দিত গতি, সরণ, বেগ, ত্বরণ, গতিশক্তি, বিভব শক্তি, এই 5টা জিনিস ভালো করে দেখে ফেলবে। এমসিকিউর জন্য সিকিউ মাঝে মাঝে আসতে পারে। চলো আমরা একটু দেখে ফেলি। সরল ছন্দিত গতি, সিম্পল হারমোনিক মোশনের সরণ হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, বেগ হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, অথবা ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ত্বরণ হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ওইখান থেকে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এই 5টা সূত্র ভালো করে আয়ত্ত রাখবে। এটা হচ্ছে পর্যাবৃত্ত গতির সিম্পল হারমোনিক মোশনের আমার সরণ, বেগ, ত্বরণ, গতিশক্তি এবং বিভব শক্তির সূত্র। এবং এই সব সূত্র থেকে গ্রাফ আসতে পারে, যেমন সরণের গ্রাফটা সাইন,
বেগের গ্রাফটা কস, ত্বরণের গ্রাফটা মাইনাস সাইন, গতিশক্তি এবং বিভব শক্তির একটা গ্রাফ আছে, এই ধরনের একটা গ্রাফ আছে। মনে রাখবে যেই গ্রাফটা বাটির মতো, বাটি মানে বিভব শক্তি, আর যেই গ্রাফটা হচ্ছে বিয়ের গেটের মতো, গেট মানে হচ্ছে গতিশক্তি, যেটা বিয়ের গেটের মতো সেটা গতিশক্তির গ্রাফ, আর যেটা বাটির মতো সেটা বিভব শক্তির গ্রাফ। এরপর স্প্রিনের সমবায় এবং পর্যায়কাল পরীক্ষা আসতে পারে। স্প্রিন যদি শ্রেণীতে থাকে কি হবে, স্প্রিন যদি সমান্তরাল থাকে তাহলে স্প্রিন ধ্রুবক কি হবে, এটা রোধের উল্টা হয়। এরপর সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য দিয়ে প্রশ্ন পেঁচাতে পারে। কার্যকরী দৈর্ঘ্য বলতে বোঝায় ববের ভারকেন্দ্র থেকে একেবারে উপর পর্যন্ত, তাহলে সুতা এবং ববের ব্যাসার্ধ যোগ করে ফেলতে হয়। পাহাড়ের উচ্চতা, যেটা মহাকর্ষ চ্যাপ্টারের সাথে মিক্স, তাহলে এই টপিকটা মহাকর্ষ চ্যাপ্টারের সাথে মিক্স। আর সময় লাভ বা হারানো, এটাও সহজ আছে, খুব একটা কঠিন না। এবার আসো আমরা চলে যাব তরঙ্গ। তরঙ্গ চ্যাপ্টার থেকে সৃজনশীল আসবে, সেটা পর্যাবৃত্তের সাথে মিক্স থাকতে পারে অথবা সোললি এই চ্যাপ্টার থেকে সৃজনশীল হতে পারে। 3টা এমসিকিউ আসবে, অগ্রগামী এবং হচ্ছে স্থির তরঙ্গ ভালো করে দেখতে হবে, অগ্রগামী এবং স্থির তরঙ্গ। বিট ভালো করে দেখতে হবে, শব্দের তীব্রতা, টানাতারের কম্পাঙ্ক, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য থেকে এমসিকিউ আসবে, টানাতারের কম্পাঙ্ক থেকেও এমসিকিউ আসবে। শব্দের তীব্রতা থেকে সিকিউ আসার সম্ভাবনা কম, এমসিকিউ বেশি। এখান থেকে সিকিউ আসবে বিট অথবা স্থির তরঙ্গ এবং অগ্রগামী তরঙ্গ। কাজে তোমরা অগ্রগামী, স্থির তরঙ্গ এবং হচ্ছে বিট ভালো করে দেখবে। এখানে একটা ঝামেলার ব্যাপার বলে দিই, এখানে একটা ঝামেলার ব্যাপার হচ্ছে তোমার মুক্ত প্রান্তে প্রতিফলন এবং বদ্ধ প্রান্তে প্রতিফলন। তোমরা এই জিনিসটা যদি ক্লিয়ার না থাকে তাহলে এই চ্যাপ্টারে তুমি স্থির তরঙ্গের ইকুয়েশন পারবে না। কাজে তোমরা চাইলে আমার ওয়ান শট ক্লাসটা দেখে আসতে পারো, তরঙ্গের ওয়ান শট ক্লাসে এই ব্যাপারগুলো আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে আদর্শ ঘেঁস, দ্য লাস্ট চ্যাপ্টার অফ ফিজিক্স ফার্স্ট পেপার। এখান থেকে আলাদা এক সেট প্রশ্ন হবে। আমি বলবো এই চ্যাপ্টারটা গতিবিদ্যার মতো সেই চ্যাপ্টার যেটা বাদ দেওয়া যাবে না। তাহলে বাদ দেওয়া যাচ্ছে না কোনগুলো? বাদ দেওয়া যাচ্ছে না ভেক্টর, বাদ দেওয়া যাচ্ছে না গতিবিদ্যা, বাদ দেওয়া যাচ্ছে না কাজ শক্তি ক্ষমতা, বাদ দিব না মহাকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, বাদ দিব না আদর্শ গ্যাস। তাহলে আমরা পেয়ে গেলাম কোন চ্যাপ্টারগুলো বাদ দিব না। বলো সবাই, বাদ দিব না। কি দিব না? বাদ দিব না। কি কি বলো তো? ভেক্টর বাদ দিব না, গতিবিদ্যা অবশ্যই পড়ব, কাজ শক্তি ক্ষমতা, মহাকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, বাদ দিব না, আদর্শ গ্যাস। এই চ্যাপ্টারগুলো অবশ্যই দেখব। এই 6টা, এই 6 চ্যাপ্টার মাস্ট 6, এগুলো আগেই দেখে ফেলবো, এই চ্যাপ্টারগুলো আগেই পড়ে ফেলবো আমরা, তারপর বাকি চ্যাপ্টারগুলো দেখব। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আদর্শ গ্যাস থেকে কি কি দেখব। হ্রদের গভীরতা, এটা খুব ইম্পর্টেন্ট সিকিউর জন্য। হ্রদের গভীরতা অনেক সময় এমসিকিউ চলে আসে, হ্রদের গভীরতা শর্টকাট আছে। আরএমএস বেগ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, গড় মুক্ত পথ এমসিকিউর জন্য, গতিশক্তি এমসিকিউর জন্য, এগুলো সব এমসিকিউর জন্য। শিশির অঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা, এটা সিকিউর মতো টপিক। সো এই আর কি। তো আমাদের এই ছিল ফিজিক্স ফার্স্ট পেপারের, বলো না, ফিজিক্স ফার্স্ট পেপারের সুপার সিকিউ এন্ড এমসিকিউ সাজেশন।